বিকেলের ঢাকা। পশ্চিম আকাশের সূর্যটা আজ যেন একটু বেশি রক্তিম। এই শহরের বাতাস সবসময় ভারী থাকে, কখনো ধুলোয়, কখনো যানজটের ক্লান্তিতে, আবার কখনো বা অদৃশ্য কোনো রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধে। শহরের রাজপথগুলো গত কয়েক মাসে এক অভূতপূর্ব মুক্তির স্বাদ পেয়েছে। মানুষের চোখে মুখে যে ভয়াল আতঙ্কের ছাপ দীর্ঘ 17 বছর ধরে লেপ্টে ছিল, তা যেন ভোরের শিশিরের মতো মিলিয়ে যেতে শুরু করেছে। কিন্তু রাজনীতিতে কোনো শূন্যস্থান থাকে না, আর অন্ধকারের জীবেরা কখনো পুরোপুরি মরে যায় না, তারা শুধু ঘাপটি মেরে থাকে। ক্ষমতার অলিন্দ থেকে বিতাড়িত হয়ে জনরোষের আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া সেই স্বৈরাচারী ফ্যাসিবাদীরা আজ কোথায়? তারা কি সত্যি শেষ হয়ে গেছে, নাকি তারা কোনো অন্ধকার গলিতে বিদেশের কোনো সুরক্ষিত ভিআইপি লাউঞ্জে বসে নতুন কোনো ব্লুপ্রিন্ট আঁকছে? এই প্রশ্নেরই এক রোমহর্ষক এবং শিহরণ জাগা নিয়ে উত্তর দিতে আজ ঢাকার রাজপথে নেমে এসেছে হাজারো মানুষ। ব্যানার, ফেস্টুন আর মুষ্টিবদ্ধ হাতে তারা আজ কোনো সাধারণ মিছিল করছে না, তারা এক অশুভ ছায়ার বিরুদ্ধে আগাম যুদ্ধ ঘোষণা করেছে। তাদের সামনে দাঁড়িয়ে আছে এমন একজন নেতা, যিনি গত 17 বছর ধরে রাজপথের ধুলো আর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ ছাড়া আর কিছুই দেখেননি। তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিম রিজভী। তার চোখে মুখে কোনো ক্লান্তি নেই, আছে এক বারুদ মাখা ক্ষোভ। তিনি যখন মাইক্রোফোন হাতে নিলেন, তখন চারপাশের কোলাহল এক নিমিষে স্তব্ধ হয়ে গেল। তিনি অত্যন্ত শান্ত কিন্তু ইস্পাত কঠিন স্বরে বললেন, আমি বলবো যে পচা পানির পানার মধ্য দিয়ে তারা উকি দেওয়ার চেষ্টা করছে। কি মারাত্মক এক মেটাফোর বা রূপক! গ্রামের বদ্ধ পুকুরে যেমন পচা পানার নিচে বিষধর সাপ বা কুমির ঘাপটি মেরে থাকে শিকারের আশায়, ঠিক তেমনি আজ বাংলাদেশের রাজনীতিতেও সেই পতিত স্বৈরাচারীরা পচা পানার আড়াল থেকে তাদের বিষাক্ত ফনা বের করার চেষ্টা করছে। রিজভীর কণ্ঠস্বর ক্রমশ চড়তে শুরু করলো। তার প্রতিটি শব্দ যেন এক একটি হাতুড়ির ঘা হয়ে আছড়ে পড়ছে উপস্থিত জনতার বুকে। তিনি ফিরে গেলেন সেই অন্ধকার দিনগুলোতে, যে দিনগুলোর কথা মনে পড়লে আজও এদেশের মানুষের মেরুদণ্ড দিয়ে হিমশীতল স্রোত বয়ে যায়। বন্ধুরা, যারা জনগণের জীবন থেকে সুন্দর ভোর কেড়ে নিয়েছিল, যারা সূর্যের আলো কেড়ে নিয়েছিল, যারা মানুষের স্বাভাবিক আর সুস্থ জীবনযাপন কেড়ে নিয়েছিল, মানুষের বাঁচবার সকল অধিকার কেড়ে নিয়েছিল, তারা কারা? উপস্থিত জনতার মধ্যে এক চাপা ক্ষোভের গুঞ্জন উঠল। সবার চোখের সামনে ভেসে উঠল গত 1.5 দশকের সেই ভয়াল চিত্র। মাঝরাতে দরজায় কড়া নাড়ার শব্দ, কালো কাচের মাইক্রোবাস চোখ বাঁধা অবস্থায় তুলে নিয়ে যাওয়া, তারপর আয়নাঘর নামের এক অনন্ত নরকবাস, অথবা পরদিন সকালে কোনো নদীর ধারে বা হাইওয়ের পাশে বুলেটে ঝাঁঝরা হয়ে যাওয়া একটি নিথর দেহ। রিজভীর গলা এবার আবেগে এবং রাগে কাঁপতে শুরু করলো। আমাদেরকে যখন 17 বছর দমাতে পারেনি, বাড়িতে বাড়িতে পুলিশ পাঠিয়েছে, র্যাব পাঠিয়েছে, গোয়েন্দা পুলিশ পাঠিয়েছে, জনির মতো অসংখ্য জাতীয়তাবাদী সৈনিককে আপনারা হত্যা করেছেন, ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম, হিরু সহ অসংখ্য নেতৃবৃন্দকে আপনারা গুম করেছেন। জনতার ভিড়ে হয়তো এমন অনেক মা দাঁড়িয়েছিলেন যাদের চোখের জল গত 1 দশকে শুকিয়ে গেছে, যারা এখনো দরজার দিকে তাকিয়ে থাকেন এই আশায় যে হয়তো একদিন তাদের নিখোঁজ ছেলেটি ফিরে আসবে। ইলিয়াস আলী বা চৌধুরী আলমরা আজ শুধু কয়েকটি নাম নয়, তারা এই দেশের হারিয়ে যাওয়া মানবাধিকারের একটি জ্বলন্ত প্রতীক। রিজভী জনতার দিকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন। তার কণ্ঠস্বর রাজপথ কাঁপিয়ে প্রতিধ্বনিত হলো। আবার কি গুমের রাজত্ব ফিরে আসবে? জনগণ সেটা সমর্থন দেবে? হাজার হাজার কণ্ঠ একসাথে গর্জে উঠল, না। আবার কি ক্রস ফায়ার ফিরে আসবে? জনগণ সেটাকে সমর্থন দেবে? পুরো রাজপথ ফেটে পড়লো আরেকবার, না। এই না কোনো সাধারণ শব্দ নয়, এটি হলো একটি জাতির ঘুরে দাঁড়ানোর শপথ। যে জাতি একবার মৃত্যুর ভয়কে জয় করতে শিখেছে, তাদের সামনে আর কোনো ক্রস ফায়ার বা আয়নাঘরের জুজু কাজ করবে না। পতিত স্বৈরাচারীরা আজ দেশ ছাড়া, কিন্তু তাদের দম্ভ কি শেষ হয়ে গেছে? তাদের ক্ষমতার উৎস কোথায়? রিজভী এবার সেই আসল রহস্যের পর্দা উন্মোচন করলেন। তিনি আঙুল তুললেন এক অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর শক্তির দিকে। তারা আজকে নানা কায়দায়, নানাভাবে তাদের চুরি করা টাকা, তাদের পাচার করা টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা ব্যবহার করে সমাজের মধ্যে, দেশের মধ্যে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করছে। এটি হলো বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর রাজনৈতিক থ্রিলার। যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা খালি হাতে পালায়নি। গত 17 বছরে মেগা প্রজেক্টের নামে ব্যাংকিং খাতকে আক্ষরিক অর্থে গিলে খেয়ে তারা যে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা বিদেশে পাচার করেছে, আজ সেই টাকাই হয়ে উঠেছে তাদের সবচেয়ে বড় অস্ত্র। লন্ডন, দুবাই, সিঙ্গাপুর আর দিল্লির বিলাসবহুল হাইরাইজ অ্যাপার্টমেন্টগুলোতে বসে তারা আজ বাংলাদেশের বিরুদ্ধে এক সাইবার এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার পরিচালনা করছে। দেশে কৃত্রিম সংকট তৈরি করা, আন্তর্জাতিক লবিস্ট ফার্ম নিয়োগ করে নতুন সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো এবং দেশের ভেতরের স্লিপার সেলগুলোকে অ্যাক্টিভ করে নাশকতা সৃষ্টির এই যে নিখুঁত ব্লুপ্রিন্ট, তা বাস্তবায়িত হচ্ছে ওই পাচার হওয়া লক্ষ কোটি টাকার জোরেই। তারা চাইছে যে কোনো মূল্যে দেশের ভেতরে এমন একটি অরাজকতা তৈরি করতে, যাতে বিশ্ববাসী মনে করে স্বৈরাচারী সরকার ছাড়া এই দেশ অচল। তারা পচা পানার আড়াল থেকে সেই সুযোগেরই অপেক্ষায় আছে।
বহুদিন পর জনগণের শুভেচ্ছা এবং জনগণের ম্যান্ডেটে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। যে নির্বাচনের অধিকার শেখ হাসিনা কেড়ে নিয়েছিলেন, একটি রক্তপিপাসু সরকার গঠন করেছিলেন, সেই দানবীয় কাঠামোর বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত ম্যান্ডেটের মধ্য দিয়ে আজ দেশ পরিচালনা করছে জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এই সরকার আজ 4 মাস ধরে ক্ষমতায়, আর এই 4 মাসের রিপোর্ট কার্ডটি রিজভী অত্যন্ত গর্বের সাথে জনতার সামনে তুলে ধরলেন। আজকে 4 মাস তারেক রহমানের সরকার, বিএনপির নেতৃত্বাধীন জোটের সরকার রাষ্ট্র পরিচালনা করছে। বলুন, কোনো গুমের ঘটনা ঘটেছে? জনতা সমস্যার উত্তর দিল না। কোনো ক্রসফায়ার হয়েছে? না। কোনো মিথ্যা রাজনৈতিক মামলায় কি কেউ বন্দী হয়েছে? শুধুমাত্র দুষ্কৃতিকারী আর সমাজ বিরোধীরা ছাড়া? না। এটা হলো একটি গণতান্ত্রিক সরকারের সাথে একটি স্বৈরাচারী সরকারের পার্থক্য। গত 17 বছর ধরে বিরোধী দলের কোনো নেতাকর্মী শান্তিতে এক রাত বাড়িতে ঘুমাতে পারেনি। আর আজ 4 মাস ধরে দেশের সাধারণ মানুষ, ভিন্নমতের মানুষ, এমনকি কট্টর সমালোচকরাও নির্ভয়ে কথা বলতে পারছে। দেশ আজ অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে। এই সমৃদ্ধি, শান্তি, বহুদলীয় গণতন্ত্র এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে আবার বন্ধ করার চক্রান্ত করছে সেই পতিত শক্তি। তাদের উত্থানের মধ্য দিয়ে দেশকে আবার সেই অন্ধকার যুগে ফিরিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। কিন্তু রিজভী স্পষ্ট জানিয়ে দিলেন, ওইটা আর সম্ভব নয়। জনগণ আজ ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ। রিজভীর বক্তব্যের সবচেয়ে বিস্ফোরক, সবচেয়ে রোমাঞ্চকর এবং ভূ রাজনীতির দিক থেকে সবচেয়ে সংবেদনশীল অংশটি এলো একদম শেষে। তিনি শুধু পতিত স্বৈরাচারীদের দিকে আঙুল তুললেন না, তিনি আঙুল তুললেন তাদের সেই ভিনদেশী প্রভুদের দিকে, যাদের ইশারায় গত 1.5 দশক ধরে এই দেশের রাজনীতি, অর্থনীতি এবং সার্বভৌমত্বকে আক্ষরিক অর্থে নিলামে তোলা হয়েছিল। তারা এবং তাদের পক্ষের অনেক মহল আজকে এমন কথাবার্তা বলছেন যেটা দেশবিরোধী, সার্বভৌমত্ব বিরোধী। আপনারা এত সাহস পেলেন কি করে? রিজভীর কণ্ঠস্বরে এবার এক গর্জন ফুটে উঠল। তিনি ফিরে গেলেন 1971 সালের সেই রক্তস্নাত দিনগুলোতে। একটি মুক্তিযুদ্ধে 30 লক্ষ জীবন, 2 লক্ষ মা বোন নির্যাতিত হলেন। সেই জাতিকে আপনারা গোলাম বানাবেন? মাইক্রোফোন হাতে রিজভী এবার তার সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠলেন, দিল্লির কৃতদাস বানাবেন? পুরো রাজপথ যেন এক অসীম শক্তিতে কেঁপে উঠল। জনতার সমুদ্র থেকে এক গগনবিদারী আওয়াজ ভেসে এলো, না, এটা হবে না, এদেশের জনগণ হতে দেবে না। এটা কোনো সাধারণ রাজনৈতিক স্লোগান ছিল না, এটা ছিল একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বুকের গভীর থেকে উঠে আসা এক অমোঘ হুঙ্কার। গত 15 বছর ধরে এই দেশটিকে একটি প্রতিবেশী রাষ্ট্রের উপনিবেশ বা স্যাটেলাইট স্টেট বানিয়ে রাখার যে জঘন্য ষড়যন্ত্র হয়েছিল, এই হুঙ্কার ছিল সেই ষড়যন্ত্রের মুখে এক কড়া চপেটাঘাত। ভারত বা নয়াদিল্লির সাউথ ব্লক যদি ভেবে থাকে যে তাদের সেই পুরনো দালালদের ব্যবহার করে পাচার হওয়া টাকার জোরে তারা আবার এই দেশে তাদের আধিপত্য কায়েম করবে, তবে তারা চরম বোকার স্বর্গে বাস করছে। এই দেশের মানুষ একবার বুকের রক্ত দিয়ে ব্রিটিশদের তাড়িয়েছে, একবার পাকিস্তানিদের তাড়িয়েছে, আর আজ তারা দিল্লির আধিপত্যবাদকে রুখে দিতেও এক বিন্দু পিছপা হবে না। তাই বন্ধুরা আমার, রিজভী তার বক্তব্যের ইতি টানতে গিয়ে বললেন, আজকে জনগণের স্বাধীনতা প্রিয়, সার্বভৌমত্ব প্রিয় জনগণ সব একত্রিত হয়ে ফ্যাসিবাদের কোনো ধরনের অশুভ কর্মকাণ্ডকে প্রতিহত করতে হবে। প্রতিদিন আমাদের সজাগ থাকতে হবে। সন্ধ্যা গড়িয়ে রাত নামছে ঢাকা শহরে। মিছিল শেষ হয়েছে, সাধারণ মানুষ ফিরে যাচ্ছে তাদের ঘরে। কিন্তু এই রাত কি সত্যিই শান্ত? শহরের কোনো এক প্রান্তে, হয়তো কোনো অন্ধকার গলিতে কিংবা দেশের বাইরে কোনো এক বিলাসবহুল পেইন্ট হাউসে বসে থাকা সেই পতিত স্বৈরাচার এবং তাদের ভিনদেশী প্রভুরা হয়তো আজ রাতের এই গর্জন শুনেছে। তারা বুঝতে পারছে তাদের সেই পুরনো ছক, সেই ডিভাইড অ্যান্ড রুল আর কাজ করছে না। তারা ভেবেছিল একটু চাপ দিলেই ঢাকা হয়তো আবার আগের মতো নতজানু হয়ে যাবে, কিন্তু ঢাকা আজ উল্টো ঘুরে দাঁড়িয়েছে। একটি রাজনৈতিক এবং ভূ কৌশলগত থ্রিলার এখন তার সবচেয়ে চরম এবং শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে। দাবার বোর্ডের পতিত স্বৈরাচার এবং সাউথ ব্লক তাদের দম্ভের এবং ষড়যন্ত্রের চাল চেলেছিল। তারা পচা পানার নিচ দিয়ে উকি দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তারা বুঝতে পারেনি এই নতুন বাংলাদেশের মগজে আর কোনো দাসত্বের সফটওয়্যার নেই। পচা পানার নিচে ঘাপটি মেরে থাকা বিষধর সাপগুলো হয়তো নতুন কোনো ছবল মারার অপেক্ষায় আছে। তারা হয়তো কাল সকালে নতুন কোনো গুজব রটাবে, নতুন কোনো নাশকতা ঘটাবে। কিন্তু রাজপথের ওই হুঙ্কার প্রমাণ করে দিয়েছে এই দেশের মানুষ আজ আর ঘুমাচ্ছে না।